হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের জয়দীপ স্যার, জিওগ্রাফির। রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ক্লাস 10 এর রায় মার্টিনের কোশ্চেন সেটের ফার্স্ট মডেল সেট। দেখবো আমরা ধীরে ধীরে এই মডেল সেটটা কি করে টোটালটা কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমরা আরো ভালো করে নাম্বার তুলে আনতে পারো এই বিষয়টি থেকে। দেখো, তাহলে আমাদের প্রথম কোশ্চেন আমরা দেখে নেব। মাল্টিপল চয়েস কোশ্চেন, বিভাগ ক থেকে বিকল্পগুলি থেকে উত্তর নির্বাচন করতে। সবার প্রথম কোশ্চেন রয়েছে, ভূমির সম উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হল অবরোহণ, আরোহণ, পর্যায়ন এবং ক্ষয়ভবন। তাহলে তোমরা প্রত্যেকেই জানো, ভূমির এই যে সমতল গঠন করার আগেই আমি তোমাদেরকে বলি একটা কথা। আমরা জানি, এক উচ্চভূমি, দুই নিম্নভূমি। তাহলে এই উচ্চভূমি এবং নিম্নভূমি অবরোহণ প্রক্রিয়ার দ্বারা এই উচ্চভূমিটা ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হয়ে নিম্নভূমির দিকে গড়িয়ে আসে এবং এই নিম্নভূমিতে এটা সঞ্চয় কার্যের দ্বারা জমা হয়, তাই তো? তাহলে এই উচ্চভূমি থেকে অবরোহণ এবং নিম্নভূমিতে আরোহণ, এই দুটি প্রক্রিয়ার ফলে যে নতুন প্রক্রিয়াটি রূপ নেয় এবং ভূমিভাগ সমতলীকরণ প্রক্রিয়ায় পরিণত হয়, সেই প্রক্রিয়াটিকে আমরা বলে থাকি কি? পর্যায়ন। তাহলে এখানকার সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটি হলো পর্যায়ন। নেক্সট দেখো, ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ। পিরামিড চূড়া আমরা জানি হিমবাহের ক্ষয়কার্যের ফলে, কোন ক্ষয়কার্য? হিমবাহের ক্ষয়কার্যের ফলে যখন এদিকে একটা এরিটি, এদিকে একটা এরিটি এবং এখানে করি হ্রদের সৃষ্টি হয়, ঠিক সেই সময় এই ওপরের যে সূক্ষ্ম ছুঁচলো যে শৃঙ্গ বিশিষ্ট অঞ্চলটা, এটাকে আমরা বলে থাকি পিরামিড চূড়। এই পিরামিড চূড় ভারতের ক্ষেত্রে একটি উদাহরণ হলো নীলকণ্ঠ শৃঙ্গ। ভারতের কোনটা? নীলকণ্ঠ শৃঙ্গ। দেখো, নেক্সট কোশ্চেনে আসছি। মাশরুম রক। মাশরুম রক তোমরা আগের নাম শুনেছো, যখন বায়ুর ক্ষয়কার্য আমরা পড়েছি, বায়ুর ক্ষয়কার্যে ঠিক মরু অঞ্চলে এই ধরনের একটা রক স্ট্রাকচার আমরা লক্ষ্য করে থাকি, তাই না? এই রক স্ট্রাকচারটা বায়ু ফ্লো হওয়ার জন্য এখানে উপরে কঠিন শিলা এবং এই নিম্নভাগে নরম শিলা থাকার জন্য এই ধরনের একটা রক স্ট্রাকচার তৈরি হয়। এই রক স্ট্রাকচারটাকে আমরা মাশরুম রক বলে থাকি। এটাকে বলা হয় গৌর। কি বলা হয়? গৌর। তাহলে তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর কি হবে? গৌর। পরবর্তী, ল্যাটেরাইট মৃত্তিকার অন্যতম ফসল হলো। ল্যাটেরাইট মৃত্তিকার অন্যতম ফসল, ল্যাটেরাইট মৃত্তিকা আমরা যেমন পড়েছি যে আমাদের পলি মৃত্তিকা গম চাষের জন্য, পলি মৃত্তিকা ধান চাষের জন্য ভালো। একইভাবে এই ল্যাটেরাইট মৃত্তিকাতে যে ফসলটা সব থেকে ভালোভাবে চাষ করা হয় তার নাম হচ্ছে চীনা বাদাম। ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসলটা কি হবে? ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হচ্ছে চীনা বাদাম। নেক্সট দেখো, রাজস্থানের লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? রাজস্থানের লবণাক্ত হ্রদগুলিকে আমরা জানি, এর উত্তরটি হচ্ছে ধান্ত। রাজস্থানের লবণাক্ত হ্রদগুলিকে বলা হয় ধান্ত। পরেরটা দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান, প্রমাণ দ্রাঘিমা কাকে বলে? আমরা জানি সময় নির্ণয়ের জন্য একটা বিশাল বড় দেশ, একটা সমগ্র অঞ্চল যেখানে হয়, সেই অঞ্চলটাকে একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখা, তার মধ্য বরাবর একটা দ্রাঘিমা রেখাকে আমরা কল্পনা করি প্রমাণ দ্রাঘিমা রূপে। এবং সেই প্রমাণ দ্রাঘিমা ভারতের ক্ষেত্রে তার মান হচ্ছে 82°30' পূর্ব। কারণ কি? ভারত আমরা জানি উত্তর পূর্ব গোলার্ধের দেশ, যেহেতু ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই 82°30' পূর্ব ভারতের প্রমাণ দ্রাঘিমা। ভারত ও চীনের সীমারেখাকে বলা হয়, ভারত আর চীনের সীমারেখা কি বলে? আমরা পাকিস্তান আর ভারতের সীমারেখার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন দ্বন্দ্ব দেখে থাকি, তাই না? সেই সীমারেখাটার নাম আমরা প্রত্যেকেই জানি। এই সীমারেখাটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। কেন? রেড ক্লিফ বলে একজন ইংরেজ, তিনি এই লাইনটা প্রথম টেনেছিলেন। অর্থাৎ কি, বাংলা থেকে পাকিস্তান, এদিকে বাংলাদেশের কাছে যে পাকিস্তান বাংলাদেশটাকে বলা হচ্ছিল সেই অঞ্চলটা, এবং তার সাথে সাথে ভারতের ওই প্রান্তে যে পাকিস্তান দেশটা তৈরি হয়েছে, সেই দেশের মাঝখানের যে সীমারেখা, তাকে আমরা রেড ক্লিফ লাইন বলতাম। কিন্তু এখানে ভারত ও চীন সীমান্তের মধ্যে যে সীমারেখাটা, এই সীমারেখাটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। কি লাইন? ম্যাকমোহন লাইন। নেক্সট দেখো, মালনাদ কথাটির অর্থ কি? মালনাদ, মালনাদ কর্ণাটক মালভূমিকে আমরা জানি দুটো ভাগে ভাগ করা হয়, এক মালনাদ, দুই ময়দান, তাই তো? এই মালনাদ যে কথাটা, এই কথাটার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। মালনাদ কথাটির অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। তোমরা এই সঠিক উত্তরগুলোকে চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। নেক্সট দেখবো আমরা পরের স্লাইডে। দেখো,
দেখো সত্য মিথ্যা নির্ণয় রয়েছে বিভাগ খতে, সত্য মিথ্যা নির্ণয়। প্রথম কোশ্চেনটা রয়েছে, ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদটির নাম কি? মানে উড়াল হ্রদ লেখা আছে এখানে। ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ উড়াল হ্রদ। আমরা জানি ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ উড়াল হ্রদ নয়। কি নাম? এই হ্রদটার নাম হচ্ছে প্যাংগং লেক। কি লেক বলে? প্যাংগং হ্রদ। প্যাংগং হ্রদ হচ্ছে ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ। তাহলে উড়াল হ্রদটা সঠিক উত্তর হবে না। পরবর্তী প্রশ্ন, ঝাড়খণ্ডে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়। দেখো ভারতের ক্ষেত্রে, ভারতের এই নিচের অংশটা আমি আঁকছি একটু। ভারতের ক্ষেত্রে আমরা জানি ভারতের এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেখানে রয়েছে, লাক্ষাদ্বীপের কিছু অংশ এবং এই যে পশ্চিম, এই যে এখানকার যে পাহাড়ি অঞ্চলটা বা তোমার আমরা পার্বত্য অঞ্চল বলি, ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাই ভারতের চিরহরিত অরণ্য। ঝাড়খণ্ডের অবস্থান আমরা দেখব ঠিক এইরকম একটা অবস্থানে ঝাড়খণ্ড থাকছে। তো এই ঝাড়খণ্ডের এই জায়গাটাতে আমরা ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখতে পাই না। ভারতের এই অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায় না। এখানে কি দেখা যায়? এখানে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়। তাহলে এই উত্তরটা আমাদের ভুল হয়ে যাবে। পরবর্তী, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল সাংপো। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল তোমরা জানো ভারতের ঠিক এইরকম, এটা যদি ভারতের অংশটা ধরি আমি, তাহলে ঠিক ভারতের, আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি এখানে দেখো। ভারতের একটা ছবি আমার এখানে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থের জন্য। এই যে এইখানটা দেখো, দেখো এই ছবিটাতে আমরা যদি দেখি ভারতের ঠিক এইরকম জায়গায় মানস সরোবর বলে একটা সরোবর রয়েছে, যার একদিক থেকে ব্রহ্মপুত্র তৈরি হচ্ছে, একদিক থেকে গঙ্গা নেমে আসছে এবং অপর দিক থেকে এখান দিয়ে সিন্ধু চলে যাচ্ছে, তাই না? তাহলে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র এই যে অঞ্চলটা, এরকম একটা অঞ্চল, এরকম একটা সাপোজ অঞ্চলটা, এই অঞ্চলটাতে যে জায়গাটা রয়েছে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল হিসেবে আমরা যে নামটা পড়ি, ওই নামটা কি হবে? এটা সাংপো হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। সাংপো সঠিক উত্তর। এটা ভুল ছিল, এটা ভুল ছিল। আচ্ছা নেক্সট, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। জলপ্রপাতের পাদদেশে, জলপ্রপাত যেখানে জলপ্রপাত তৈরি হয় সেখানে মন্থকূপ সৃষ্টি হয়। আমরা পড়েছি, দেখো এরকম একটা ভূগঠনীয় অঞ্চলে নিচে এদিকটা ধরো শিলা রয়েছে, এখান দিয়ে নদীটা বয়ে গেল, এই নদীটা এখানে পড়ে এবং নদীর জলটা এইভাবে এইদিকে বয়ে যায়, যাই তো? তাহলে এই যে অংশটা, এই অংশটা এখানে জলটা আসে, এখানে বয়ে যাচ্ছে, এই অংশটা জলপ্রপাতের নিচ। জলপ্রপাতের নিচ বলতে এই জায়গাটায়, এইখানে আমরা জানি এখানে তৈরি হয় প্রপাত কূপ। কি তৈরি হয়? প্রপাত কূপ। তাহলে এই জলপ্রপাতের নিচে মন্থকূপ তৈরি হয়, এই উত্তরটা ভুল হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ভুল উত্তর। পরেরটা দেখো, বহির্জাত প্রক্রিয়া অতি ধীরে সংগঠিত হয়। দেখো আমরা জানি দুটো প্রক্রিয়ার কথা আমরা পড়ি, একটা হচ্ছে সঞ্চয়জাত প্রক্রিয়া এবং পরবর্তী প্রক্রিয়া হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। সরি, সঞ্চয়জাত নয়, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। তাহলে অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে অন্তর্জাত প্রক্রিয়া যেমন অগ্নুৎপাত, ভূমিকম্প। এই ভূমিকম্প বা অগ্নুৎপাত হঠাৎ করে ঘটতে পারে, তাই তো? কিন্তু এই যে বহির্জাত প্রক্রিয়ার কথা আমরা বলছি, এই বহির্জাত প্রক্রিয়া সবসময় ধীর গতিতে সংগঠিত হয়। কিভাবে হয়? ধীর গতিতে সংগঠিত হয়। তাই জন্য এই উত্তরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ। দেখো কি বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমের দাগের কোশ্চান, ড্যাশ নদীর উচ্চ প্রবাহ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে গড়ে ওঠে। নদীর উচ্চ প্রবাহ এবং মধ্য প্রবাহের সংযোগস্থলে কোন ভূমিরূপটা গড়ে ওঠে, সেই ভূমিরূপটার নাম আমাদেরকে এখানে লিখতে বলেছে। তাহলে এই নদীর উচ্চ প্রবাহ এবং মধ্য প্রবাহ, দেখো আমরা পড়েছি নদী যখনই উচ্চ প্রবাহ হচ্ছে উচ্চ গতি থেকে নিম্ন গতিতে বা মধ্য গতিতে যখনই নামে, তখন এই যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চল থেকে নদী যখনই নিচে নামে, আসা মাত্র নদী এখানে একটা ফ্যান শেপ স্ট্রাকচার তৈরি করে, তাই না? এই ফ্যান শেপ স্ট্রাকচারটাকে আমরা কি নামে বলে থাকি? এই ফ্যান শেপ স্ট্রাকচারটাকে আমরা বলি পল্লল ব্যাজনী। এখানকার উত্তরটার ক্ষেত্রে তোমরা পল্লল ব্যাজনীয় উত্তর করতে পারো, বা দেখবে জলপ্রপাত, যেমন আমরা একটু আগে দেখলাম একটা স্ট্রাকচার, যে এই স্ট্রাকচারটা ধরো পার্বত্য অঞ্চল থেকে নদীটা এখানে নিচে নেমে আসছে, তাহলে এই যে অঞ্চলটা থেকে নদীটা যখন নিচে নামলো আর এখানে বয়ে গেল, তাহলে কোনো কোনো ক্ষেত্রে দেখবো আমরা এই যে জলপ্রপাতটা, এই জলপ্রপাতটাও কিন্তু নদীর এই উচ্চগতি এবং মধ্যপ্রবাহের মধ্যে একটা সংযোগস্থল রূপ। এখানে জলপ্রপাতও অ্যান্সার করা যেতে পারে এবং আমরা কি করবো এখানে পল্লল ব্যাজনী। পল্লল ব্যাজনী। পরবর্তী প্রশ্ন দেখো, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে, তোমরা দেখো হিমবাহ অধ্যুষিত যে অঞ্চলে, সেই অঞ্চলে একটা স্ট্রাকচার দেখা যায়। ধরো এইটা যদি আমি একটা হিমবাহ হিসেবে কল্পনা করি, এই যে এরকম একটা ভূমিরূপ, এই ছবিটা তোমরা তোমরা প্রত্যেকের বইতে এই ছবিটা দেখে থাকবে।
এই যে অঞ্চলটাতে এই যে হিমবাহটা, এটা হিমবাহটা আমার, তাই না? এই হিমবাহের দু রকমের ফাটল দেখা যায়। একটা ফাটল হচ্ছে পর্বতগাত্র এবং হিমবাহ। এর যে মাঝের ফাটলটা এখানে, এই ফাটলটাকে নাম দিয়ে থাকি আমরা বার্গসুন্ড। এই ফাটলটাকে আমরা কি নামে জানি? বার্গসুন্ড। এবং হিমবাহ এবং হিমবাহের ওপরের যে ফাটল, হিমবাহ পর্বতগাত্রের মাঝের ফাটল আমাদের গেল বার্গসুন্ড। হিমবাহ গাত্রের যে ফাটল তৈরি হয়, এই ফাটলটার নাম আমরা বলি ক্রেভাস। কি বলে? ক্রেভাস। ক্রেভাস। দেখে নেব পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে মণিপুরের যে হ্রদটা বিখ্যাত, মণিপুরের কোন হ্রদটা বিখ্যাত? তোমরা প্রত্যেকে পড়েছো। ভারতের পূর্ব দিকে একটা রাজ্য, যেখানে মণিপুরে একটা বিখ্যাত হ্রদ রয়েছে। এই হ্রদটার নাম হচ্ছে লোকটাক হ্রদ। কি নাম? লোকটাক হ্রদ। নেক্সট প্রশ্ন দেখো, বৃষ্টির জলের সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি। বৃষ্টির জল বর্তমানে ভৌম জলস্তর কি পরিমাণে নিচে নামছে তার প্রত্যক্ষ প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি। খবরের কাগজ থেকে শুরু করে, নিউজ থেকে শুরু করে অন্যান্য বহু জায়গায় দেখছি। তো এই যে ভৌম জলটার যে যাতে গ্রাউন্ড ওয়াটারটা রিচার্জ করা যেতে পারে, বা গ্রাউন্ড ওয়াটারের জলটাকে ধরে রাখতে, মানে ব্যবহার করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত করে রাখা যেতে পারে, তার জন্য আমরা বর্তমানে বৃষ্টির জল সংরক্ষণের বিভিন্ন প্রকল্প গ্রহণ করছি। এই দিক দিয়ে তামিলনাড়ু যে রাজ্যটা, তামিলনাড়ুর এই রাজ্যটা এই জল সংরক্ষণ প্রকল্পে একটা অগ্রণী রাজ্য আমরা চিরকাল পড়েছি। এইখানে জল সংরক্ষণের একটা বিশেষ পদ্ধতি হিসাবে আমরা বলতে পারি বাড়ির ছাদে, বাড়ির ছাদে জল সংরক্ষণ। আচ্ছা, এখানে একটু বলি, বাড়ির ছাদে জল সংরক্ষণ তার মানে কি বাড়ির ছাদটাতে আমরা জলটা নিয়ে ওই ছাদে জলটা চিরকাল রেখে দেবো? না, বাড়ির ছাদে জলটা সংরক্ষণ করা হলো সেই ছাদ থেকে পাইপের মাধ্যমে নিচে ওয়াটার রিচার্জের ব্যবস্থা করে ওই জলটাকে, বা স্টোর তৈরি করে ওই জলটাকে নিচে নামিয়ে নিচে রেখে নিচে স্টোর করা যায়। দিয়ে বিভিন্ন ফিল্টার করে ওই জলটাকে আমরা বাড়ির অন্যান্য যে সমস্ত কাজ, পানীয় জল হিসেবে হয়তো নাও বা ব্যবহার করলাম, পানীয় জল বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই অ্যান্সারগুলো দেখে নেবে। পরবর্তী প্রশ্ন আমরা পরবর্তী স্লাইডে দেখে নেব। দেখো, নেক্সট আমরা এখন ২ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের, সেই ২ নম্বরের প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নেব। সবার প্রথম প্রশ্ন, লোয়েস কাকে বলে? কি লোয়েস কাকে বলে? লোয়েস কথাটা তোমরা এর আগেও পড়েছো। লোয়েস কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম পলি বা বালির দানা, সূক্ষ্ম পলির দানা। ঘটনা কি ঘটে? মরু অঞ্চলের সূক্ষ্ম বালিকণা বা পলি বায়ু প্রবাহের মাধ্যমে বহু দূরে উড়ে গিয়ে নিচু কোনো স্থানে যখন সঞ্চিত হয়, এখানে নিচু স্থান বলতে ধরো কোনো একটা নদী প্রবাহিত হয়েছে, সেই নদীর দুপাশের যে নিচু স্থান, এইরকম জায়গাগুলোতে দেখা যায় কি বালির এই যে সূক্ষ্ম সূক্ষ্ম পলির দানাগুলো, এই দানাগুলো সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়ে যে নিচু ভূমিরূপ তৈরি করে। এই ধরনের যে ভূমিরূপটা এই জায়গার এখানকার এবং এখানকার এই যে ভূমিরূপটা, এই ভূমিরূপটাকে আমরা কি নামে ডাকি? এই ভূমিরূপটাকে আমরা লোয়েস বলি। আর লোয়েস কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম পলিদানা বা বালিদানা। দেখবো কি চীনের হোয়াংহো নদী অববাহিকা, চীনের হোয়াংহো নদী অববাহিকায় এই লোয়েস দেখা যায় বা লোয়েস সমভূমি লক্ষ্য করা যায়। কোথায়? চীনের হোয়াংহো নদী অববাহিকায়। পরের প্রশ্নটা দেখো কি রয়েছে, গিরিখাত ও ক্যানিয়ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য, তোমরা গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য বহু জায়গায় পড়েছো। একটু বলি, গিরিখাত এবং ক্যানিয়ন কোন অংশটাকে বলা হয়? দেখো, আমরা নদীর ক্ষয়ের দ্বারা যে সমস্ত উপত্যকাগুলো গঠিত হয় নদীর উচ্চ গতিতে, সেই উপত্যকাগুলির মধ্যে আমরা ২-৩ রকমের উপত্যকা পাই। এক, পার্বত্য অঞ্চলে এইখানে একটা স্টিপ স্লোপ তৈরি হয় ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হতে হতে, এইখানের একটা উপত্যকা যেটাকে ভি আকৃতির উপত্যকা। গিরিখাত, গিরি কথার অর্থ হচ্ছে পাহাড় বা পর্বত, গিরি কথার অর্থ হচ্ছে পাহাড় বা পর্বত। এবং গিরিখাত কোনটা? এই যে দুটি পাহাড়ের মধ্যবর্তী যে নিচু জায়গাটা, এটাকে আমরা কি বলি? গিরিখাত নামে জানি। একইভাবে শুষ্ক মরু অঞ্চলে যখন নদী ধীরে ধীরে ক্ষয় করে এবং শুধুমাত্র নদী নিম্নক্ষয় করে, এই নদীর নিম্নক্ষয়ের জন্য এখানে আই শেপ নিয়ে একটা উপত্যকা তৈরি হয়। এই আই শেপ যে উপত্যকাটা তৈরি হয়, এই উপত্যকাটাকে আমরা কি বলি? এই উপত্যকাটাকে আমরা বলি ক্যানিয়ন। তাহলে কি বললাম? শুষ্ক মরু অঞ্চলে আই শেপ দেখতে যে উপত্যকাটা, এর নাম হচ্ছে ক্যানিয়ন। এবং উচ্চ পার্বত্য অঞ্চলে আমরা ভি শেপ যে উপত্যকাটা দেখতে পাই, তার নাম হচ্ছে গিরিখাত। তাই তো? দেখো, পার্থক্যের বিষয়গুলো দেখে নেবো একটু। পার্থক্য সবার প্রথম বিষয় কি রয়েছে?
বলা হচ্ছে অঞ্চল। অঞ্চল বলতে আমি একটু আগেই বললাম বৃষ্টিপাতযুক্ত আর্দ্র অঞ্চল, বৃষ্টিপাতযুক্ত পার্বত্য অঞ্চল অর্থাৎ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে সেই বৃষ্টিপাতযুক্ত আর্দ্র অঞ্চলে গিরিখাত গড়ে উঠতে বেশি দেখা যায়। একইভাবে শুষ্ক মরু অঞ্চলে কি গড়ে ওঠে? ক্যানিয়ন গড়ে ওঠে। পরে দেখো রয়েছে ক্ষয়ের প্রকৃতি। ক্ষয়ের প্রকৃতি বলতে ক্ষয়টা কিভাবে পায়? দেখো সরি, যখন আমরা এই ধরনের ভি শেপ দেখি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলেই বুঝতে পারবো নিম্নক্ষয় হচ্ছে, উপরন্তু কি চলছে? এদিকেও পার্শ্বক্ষয় এবং অপর দিকেও পার্শ্বক্ষয়। তাহলে দুদিকে পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় যখন একসাথে চলে, দেখো কি বলেছে, নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে সামান্য পার্শ্বক্ষয়ের ফলে এই ধরনের উপত্যকার সৃষ্টি হয়। তাহলে নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় একসঙ্গে চললে যে উপত্যকাটা গড়ে ওঠে তার নাম আমরা কি দিচ্ছি? গিরিখাত। একইভাবে কেবল নিম্নক্ষয়, দেখো আইসের যে উপত্যকাটা আমরা দেখেছিলাম, এই উপত্যকাটাতে কি হচ্ছে? শুধুমাত্র নিম্নক্ষয় ঘটছে। নদী এর মধ্যে দিয়ে প্রবাহিত, ওপর দিয়ে প্রবাহিত হতে 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 শুধুমাত্র নিচের দিকে ক্ষয় করেছে। তাহলে শুধু নিম্নক্ষয়ের জন্য যে উপত্যকাটা গড়ে ওঠে তাকে আমরা কি বলছি? আইসেপ উপত্যকা বা ক্যানিয়ন। কিন্তু যখনই ভি শেপ উপত্যকার কথা বলছি তখন আমরা দেখছি পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় একসঙ্গে ঘটে। উৎপত্তি কি বলেছে? সুউচ্চ নবীন ভঙ্গিল পর্বতে গিরিখাত দেখা যায়। দেখো আমরা যখন ফার্স্ট ছবিটা এঁকেছিলাম তখনই দেখেছিলাম যে সুউচ্চ নবীন ভঙ্গিল পর্বত একদম উঁচু পার্বত্য অঞ্চলের এই যে মাঝখানটাতে এরকম জায়গাটাতে যে ভি আকৃতির উপত্যকাটা, তাহলে পার্বত্য অঞ্চলে কি দেখা যায়? গিরিখাত দেখা যায়। একইভাবে মরুভূমিতে ক্যানিয়ন দেখা যায়। মরুভূমিতে বলতে হবে মরু অঞ্চলে, এই মরু অঞ্চলে আমরা কি দেখতে পাচ্ছি? ক্যানিয়ন দেখতে পাচ্ছি। উপত্যকা কম সংকীর্ণ ও গভীর হয়। উপত্যকার ক্ষেত্রে কি হয়েছে? উপত্যকাটা কম সংকীর্ণ হয় ও গভীর হয়। তাহলে সংকীর্ণ এবং গভীর দুটোই কি হয়? কম হয় তুলনামূলক। এই উপত্যকা সাধারণত ভি আকৃতির দেখতে হয়। আকৃতিটা নিয়ে আমরা অলরেডি পড়ে ফেলেছি। অধিক সংকীর্ণ এবং সুগভীর হয়। আই আকৃতির যে উপত্যকাটা, এই উপত্যকাটা কি হয়? অনেক গভীর হয়, কিন্তু এটা তুলনামূলক কম গভীর হয়, তাই না? নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, তোমরা চাইলে ভিডিওটা পজ করে প্রশ্নগুলো, অ্যান্সারগুলো যেগুলো দেওয়া রয়েছে সেই অ্যান্সারগুলো নিজেরাও লিখে নিতে পারো। এবং যদি এই প্রশ্ন উত্তরগুলো এবং পড়ানো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। নেক্সট দেখো পরের স্লাইডে আমরা দেখে নেব কি রয়েছে। দুন কি বলতে কি বোঝো? দুন কোনটা? আচ্ছা, আমরা হিমালয়ের যে অঞ্চলটা, এখানে যদি আমি একটু হালকা করে একটা ছোট্ট ছবি ভারতের আঁকতে চেষ্টা করি, দেখো আমি এত ভালো ছবি আঁকতে পারি না, তবু তোমাদের বোঝানোর জন্য একটু চেষ্টা করছি। দেখো ভারতের যে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল, এই হিমালয় পর্বত মেনলি 4টা ধাপে সৃষ্টি হয়। এবং একদম এই দিকের যে অঞ্চলটা এটাকে আমরা তিব্বত হিমালয়, তিব্বত অঞ্চল বলে থাকি। এবং তারপরে হিমালয়ের সব থেকে উঁচু পাটটা গঠিত হয়, তাই না? তিব্বত, হিমাদ্রি, তারপরে হচ্ছে হিমাচল এবং সবার নিচে হচ্ছে শিবালিক। তাহলে কি একটা, দুটো, তিনটে, চারটে অঞ্চল হিমালয়ের এখানে তৈরি হয়েছিল। ঠিক এই জায়গাটাতে এই যে হিমাচল এবং শিবালিক, এই দুইয়ের যে মাঝের উপত্যকা অঞ্চলটা, সেই উপত্যকা অঞ্চলটা ধীরে 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 যখন নদীর ক্ষয়ের প্রভাবে, হিমবাহের ক্ষয়ের প্রভাবে বিভিন্ন পলিরাশি বালিরাশি এখানে সেখানে এসে জমা হতে শুরু করে, তখন একটা ঢালু উপত্যকার সৃষ্টি করে। যে উপত্যকাটাকে ওই অঞ্চলে বলা হয় কি? দুন। কি বলা হয়? দুন। দেখো শিবালিক ও হিমাচল, হিমালয়ের মধ্যবর্তী অংশকে দুন বলা হয়। কি বলা হয়? দুন বলা হয়। উত্তরাখণ্ডের দেরাদুন এই ধরনের একটা শ্রেষ্ঠ উপত্যকার উদাহরণ। দেরাদুন, তাই না? আমরা দেরাদুনের নাম শুনেছি। এছাড়াও যদি অন্য কোনো নামের কথা বলো তাহলে কোটলি দুন, পাটলি দুন, এই জাতীয় বিভিন্ন দুনগুলো আমরা দেখতে পাই। নেক্সট, খাদার ও ভাঙরের মধ্যে পার্থক্য লেখো। খাদার ও ভাঙর, খাদার ও ভাঙর। দেখো খাদার ও ভাঙর এই দুটোর মধ্যে পার্থক্য বলতে গেলে সবার প্রথম বলি খাদার কি আর ভাঙর কি। নদী যখন বন্যা হয় সেই নদীর দুপাড়ে পলি পড়ে। এবারে ভেবে দেখো, নদীর পলি প্রতি বছর তো আর এক জায়গায় পড়ে না, একদম দূরের অঞ্চলগুলো। অর্থাৎ আমি যদি বলি যে এইখানে দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে গেল, এই নদীটার একদম পাশের কিছুটা অঞ্চল রয়েছে যেটা এই অঞ্চলটা, এই অঞ্চলটা একদম নদীর দুপাড়ে, এদিকের পাড়ে খুব পাশে, আবার একইভাবে এই দিকের পাড়ে খুব পাশে, তাই না? এটা আমার নদী রয়েছে। এই নদীর দুপাড়ের যে অঞ্চলগুলো, এই দুপাড়ের অঞ্চলের যে নতুন পলিগঠিত যে সমভূমিটা, এই নতুন পলিগঠিত সমভূমিটাকে আমরা নাম দিয়ে থাকি খাদার। কি নাম দিয়ে থাকি? খাদার। এবং একটা নদী প্রবাহিত হলো কোনো একটা জায়গা দিয়ে, নদীটার ঠিক পাশের অঞ্চলটাকে বাদ দিয়ে যখন এই দূরের অঞ্চলগুলো, এখানের অঞ্চল, এখানের অঞ্চল, এই পাশে ছিল আমার খাদার ভূমিরূপ, তাই না? এই পাশে খাদার ছিল, কিন্তু এই দূরের যে অঞ্চলটা, এই দূরের অঞ্চলটাকে আমরা কি বলে থাকি? ভাঙর। তাহলে কি, নদীর যখন সঞ্চয় কার্য করে, অর্থাৎ বন্যার দিনে, বন্যার সময়ে নদীর যে সঞ্চয় কার্য হয়, সেই সঞ্চয় কার্যের প্রভাবে নদীর এক দুপাড়ের যে পলি মাটিগুলো পড়ে, প্রাচীন এবং পুরনো পলি মাটিগুলোকে আমরা ভাঙর বলি, দূরে যেটা থাকে, এবং পাশের নবীন পলি গঠিত যে অঞ্চলটা তাকে আমরা খাদার বলি। দেখো সবার প্রথম বলেছে প্রাচীন পলি মাটিকে ভাঙর বলে, বললাম আমরা নবীন পলি মাটিকে খাদার বলে। নেক্সট,
এই মাটি মোটা দানাযুক্ত, প্রাচীন পলি, অনেক পুরনো, দূরে রয়েছে, সে মোটা দানাযুক্ত হয়। একইভাবে এই সূক্ষ্ম পলি বলতে ছোট ছোট দানাযুক্ত হয়, সূক্ষ্ম পলি খাদার যেটা। আবার কি পলির সঞ্চয় কিভাবে হয়? নতুন করে পলি সঞ্চয় আর ঘটে না। কেন? নদী বন্যার সময় অনেক দূর অব্দি যে ছাপিয়ে যাবে সেটা কিন্তু ঘটে না। ঘটে কি? ঘটে না। তাহলে প্রথম অবস্থায় তৈরি হয়েছে, তার জন্য এখন দূরে সরে গেছে। এই যে ভাঙর, এই ভাঙরে কি রকম পলি দেখতে পাই আমরা? প্রাচীন, নতুন করে আর এখানে পলি সঞ্চয় ঘটে না, অর্থাৎ প্রাচীন পলিটাই থাকে। খাদারের ক্ষেত্রে আমরা কি দেখি? খাদারের ক্ষেত্রে এই মাটির ওপর প্রতি বছর বন্যা হয় এবং প্রতি বছর বন্যায় নতুন পলির সঞ্চয় ঘটে। নেক্সট, উচ্চতার ক্ষেত্রে কি দেখছি? উচ্চতার ক্ষেত্রে এই মাটি অপেক্ষাকৃত উঁচু হয়। কেন? দূরে রয়েছে। ভাবো নদী উপত্যকা যে অঞ্চলটা, এইভাবে যদি আমি কল্পনা করি, তাহলে এই নদী উপত্যকার এই যে দূরের অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো নদীর বর্তমানের উপত্যকা এবং তার পাশের যে খাদার অঞ্চল তার তুলনায় অনেক উপরে হয়, তাহলে সেই উপরের থেকে এই অঞ্চলটা উঁচু হয়ে থাকে, এটা অপেক্ষাকৃত নিচু হয়ে থাকে। নেক্সট, মাটির উর্বরতা কম, মাটির উর্বরতা অত্যন্ত উর্বর বা মাটির উর্বরতা বেশি। কম কেন? প্রাচীন পলি, পলি পলি রাশির সঙ্গে যখন বিভিন্ন রকম তোমার অর্গানিক ম্যাটারগুলো নিয়ে আসে নদী, তাহলে সেগুলোকে দুকুলে যখন ছাপিয়ে দেয় তখন সেগুলোতে চাষাবাদ খুব ভালো হয়, তাই না? প্রতি বছর পলি পড়া জমিতে চাষ ভালো হয়, আমরা জানি এটা। সেইখান থেকে দেখো এই মাটিটাতে অত্যন্ত উর্বর হয়। কেন? প্রতি বছর বন্যার জন্য পলি পড়ছে, কিন্তু এই মাটিটাতে প্রতি বছর বন্যার জন্য পলি পড়ে না বলে এই মাটিটা কি হয়? উর্বরতা কম থাকে, তাই না? পরবর্তী দেখো, পরবর্তী স্লাইড দেখো, বলেছে ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য রেখো। ম্যানগ্রোভ অরণ্য তোমরা জানো ভারতের, দেখো এই যে ছবিটাতে দেখতে পাচ্ছ তোমরা, ভারতের এই জায়গায়, আমাদের গুজরাটের এই অঞ্চলগুলোতে কিছুটা, এখানে কিছুটা, বা উড়িষ্যা উপকূলের এই জায়গাগুলোতে, মোটামুটি ভারতের যে উপকূলীয় অঞ্চল রয়েছে, এই উপকূলীয় যে ভারত অঞ্চলটায়, এই অঞ্চলের বিভিন্ন জায়গায় আমরা কি কি দেখতে পাই? ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই। এই ম্যানগ্রোভ অরণ্যের প্রধান যদি বৈশিষ্ট্যের কথা আমরা লক্ষ্য করি, আমরা শুনেছি ম্যানগ্রোভ অরণ্যের যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদগুলো কি বলে? সুন্দরী, গোরান, গেওয়া, এই জাতীয় উদ্ভিদগুলো। এই উদ্ভিদগুলোতে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে শ্বাসমূল এবং ঠেসমূল। কেন? লবণাক্ত যে মাটি, এই লবণাক্ত মাটিতে উদ্ভিদ শ্বাস নিতে পারে না, তাই জন্য এই মাটিতে কি থাকে? শ্বাসমূল এই উদ্ভিদগুলোর দেখা যায়। একইভাবে নরম কাদা মাটিতে উদ্ভিদগুলো পড়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে এদেরকে ঠেসমূলও বেরোয় এই উদ্ভিদগুলোতে। নেক্সট হচ্ছে, এটা এই উদ্ভিদের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা অন্যান্য কোনো জায়গায় উদ্ভিদের সচরাচর দেখা যায় না। কি না? জরায়ুজ অঙ্কুরোদ্গম, অর্থাৎ উদ্ভিদের ফলটা গাছে থাকাকালীন অঙ্কুরিত হয়ে যায়। কারণ কি? ওই ফল যদি মাটিতে পড়ে এবং সেই নরম লবণাক্ত মাটিতে মানে গেঁথে যায়, তাহলে সেই ফল থেকে কোনোভাবে নতুন চারা গাছের সৃষ্টি বা জন্ম হতে পারে না। তাই জন্য উদ্ভিদটা নিজের থেকেই সেই তার ফলের মধ্যে বীজ থাকা অবস্থায় বীজটা অঙ্কুরিত হয়, যেটাকে আমরা কি নামে জানছি? জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাহলে এই ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান দুটো বৈশিষ্ট্য কি দাঁড়ালো আমাদের? এদের শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়, এবং এই উদ্ভিদের ক্ষেত্রে জরায়ুজ অঙ্কুরোদ্গম আমরা লক্ষ্য করে থাকি। ২ নম্বরের যে প্রশ্নগুলো, এগুলোতে ২ নম্বরে ২ নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু সুন্দর করে সাজাতে হবে। প্রথমত, যেগুলোতে ছবি হয় সেগুলোতে একটা ভালো করে ছবি দেওয়ার চেষ্টা করতে হবে, এবং পারলে কিছু উদাহরণ এবং এই বৈশিষ্ট্য, যেমন ধরো কোনো একটা সংজ্ঞা তোমাকে জিজ্ঞেস করা হলো, তাহলে সেই সংজ্ঞাটা লেখার পরে সংজ্ঞা লিখলে, বৈশিষ্ট্য দুটো মতন দিলে, পাশে ছবি দিলে, পারলে একটা উদাহরণ দিলে, তবে কমপ্লিট ২ এ ২ নম্বর তুমি পরীক্ষকের কাছ থেকে নিয়ে আসতে পারবে। নেক্সট দেখে নেবো আমরা ৩ নম্বরের প্রশ্নগুলো। কি? বিভাগ ঘ তে ৩x২ ৩ নম্বরের প্রশ্নগুলো কি কি রয়েছে দেখো। এক, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর মানে একটু ব্যাখ্যার দ্বারা উত্তর দিতে বলেছে। সবার প্রথম প্রশ্ন কি? ভারতের পশ্চিমে থর মরুভূমি সৃষ্টির কারণ। ভারতের পশ্চিমে থর মরুভূমি কেন সৃষ্টি হয়েছে? ভারতের পশ্চিমে থর মরুভূমি সৃষ্টি হয়েছে, ভারতের পশ্চিমে বলতে ভারতের এই জায়গায় আমরা জানি এইখানে আমাদের ভারতে থর মরুভূমি অবস্থিত, তাই না? তাহলে এই থর মরুভূমি পশ্চিমে কেন সৃষ্টি হলো? দেখো কি বলেছে, ভারতের পশ্চিমে অবস্থিত রাজস্থান মরুভূমির সৃষ্টির পিছনে একাধিক ভৌগোলিক কারণ রয়েছে, তাই না? এই কারণগুলোর মধ্যে সবার প্রথম দেখো বলেছে আরাবল্লী পর্বতের অবস্থান, বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি, অঞ্চলটির অধিক তাপমাত্রা ও বাষ্পীভবন, বৃক্ষছেদন ও পশুপালন। একটা পয়েন্ট আমি তোমাকে ডিসকাস করে বলে দিচ্ছি, শুনে নাও। পারলে এই জিনিসটা বোঝার পরে তোমরা নিজে একটু নোট করে নেবে, আদারওয়াইজ তোমরা বইয়ের হেল্প নিতে পারো। দেখো, আরাবল্লী পর্বতের অবস্থান। দেখো, ভারতে বৃষ্টিপাতের মূল কারণটা কি? ভারতে বৃষ্টিপাতটা যে হয়, সেই বৃষ্টিপাতের মূল কারণটা হচ্ছে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করা। কি হয় ঘটনাটা? মৌসুমী বায়ু ভারতের এই দিক থেকে ভারতে প্রবেশ করে, আমরা জানি এটা, তাই তো? যখন এখানে প্রবেশ করে না, তখন এই মৌসুমী বায়ু এটা দিয়ে ঢোকে। এখানে বিন্ধ্য পর্বতের উচ্চতা এত বেশি নয়, তাই এটা দিয়ে কোনো সময় ক্রস করে বা এটা দিয়ে বাঁক নিয়ে এদিকে ঢুকে যায়। এই অঞ্চল দিয়ে এটা দিয়ে এ সাইডে প্রবেশ করে, কিন্তু এই জায়গায় আরাবল্লী পর্বত অবস্থান করায় মৌসুমী বায়ু এখানে আসে আর এইটা দিয়ে বাঁক নিয়ে এইদিকে প্রবেশ করে যায়। ফলে কি হয়? এইটা এই জায়গাটাতে
তোমার জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনোভাবে ওইদিকে পেরিয়ে যেতে পারে না। সরি, এই কালারটা তোমাদের হয়তো দেখতে খুব অসুবিধা হচ্ছে, আমি এটা রেড কালারটা ইউজ করছি, না হলে অন্য কিছু কালার দেখছি, দাঁড়াও। আচ্ছা, আমি ব্ল্যাক কালারটা এখানে কাটছি। দেখো কি হচ্ছে বললাম, ভারতের মৌসুমী বায়ু এদিক থেকে এইভাবে এখানে প্রবেশ করে, তাই তো? এই মৌসুমী বায়ু প্রবেশ করার সময় এখানে আরাবল্লী অবস্থান করা, থর মরুভূমি আমাদের এখানে রয়েছে, আরাবল্লী অবস্থান করার জন্য বায়ুটা এটা দিয়ে ঢুকে আর এইভাবে বেরিয়ে চলে যেতে পারে, এটা দিয়ে এইদিকে এদিকে বেরিয়ে চলে যায়। ফলে এখানে হিমালয়ে বাধাপ্রাপ্ত হয় এবং শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। পরবর্তী দিনে এই বায়ুটা আবার রিটার্ন এদিকে ঘুরে এভাবে প্রবেশ করে, এভাবে এখান থেকে বেরিয়ে যায়। তাহলে কি হচ্ছে, এক আরাবল্লী পর্বত অবস্থানটা এমন থাকছে যে পর্বতটা এই মৌসুমী বায়ু প্রবাহটাকে বাধা দিয়ে শৈলক্ষে বৃষ্টিপাত বা ভারতে যে বৃষ্টিপাতটা প্রাধান্য আমরা দেখতে পাই সেই ধরনের কোনো বৃষ্টিপাত হতে কিন্তু সাহায্য করছে না, পরিবর্তে কি করছে, এই বাতাসটাকে সাইড দিয়ে বের করিয়ে দিচ্ছে, যার জন্য জলীয় বাষ্পপূর্ণ বৃষ্টির বায়ু কোনোভাবেই এই আরাবল্লীকে ক্রস করে এদিকে পৌঁছাতে পারে না। ফলে এই অঞ্চলটা চিরকাল শুষ্ক আবহাওয়া বিরাজ করে এবং বৃষ্টিপাতের অভাব এখানে দেখা যায়। আমরা জানি এই অঞ্চলটাতে 25 সেমিরও কম বৃষ্টিপাত আমরা অনেক সময় লক্ষ্য করি। নেক্সট পরবর্তী কারণে বলা হয়েছে বৃষ্টির ছায়া অঞ্চল। বৃষ্টির ছায়া অঞ্চল কোন অঞ্চলটাকে বলে? আমরা জানি শৈলক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে যে অঞ্চলটায় পর্বতের দুটো ঢাল, যেমন আমরা এখানে যদি আমাদের হিমালয় পর্বতের ক্ষেত্রে দেখি, হিমালয় পর্বতের ক্ষেত্রে এই দিকের ঢালটা মানে আমাদের এই দিকের ঢালটা, ভারতের দিকের ঢালটা, বাতাস গেল এখানে ধাক্কা মারলো, উপর দিকে উঠলো এবং এখানে বৃষ্টিপাত হলো। কোন দিকটা বৃষ্টিপাত হবে? আমাদের এই অঞ্চলটাতে বৃষ্টিপাত হয়, কিন্তু এই পিছন দিকে বৃষ্টিপাত কি হবে? হবে না। কারণ কি? এই পিছন দিকটা তখন বৃষ্টির ছায়া অঞ্চল রূপে কাজ করবে। একইভাবে যেটুকু জলীয় বাষ্পপূর্ণ বায়ু এদিকে এসেছিল সেই বায়ুটা গিয়ে আরাবল্লীতে ধাক্কা মারলো, আরাবল্লী পর্বতের এই অঞ্চলে বায়ুটা উঠলো, বায়ুটা উঠে বৃষ্টিপাত হয় কোন অঞ্চলটায়? এই অঞ্চলটাতে হালকা বৃষ্টিপাত দেখা যায়। কিন্তু এই পেছনের যে অংশটা, এই অংশটা এটা চিরকাল বৃষ্টির ছায়া অঞ্চল রূপেই থেকে যায়, ফলে এখানে বৃষ্টিপাতের অভাব আমরা দেখতে পাই। পরবর্তী পয়েন্ট দেখো কি বলেছে, নেক্সট পয়েন্টে বলা আছে অত্যাধিক তাপ ও বাষ্পীভবন। এক তো বৃষ্টির অভাব, দ্বিতীয়ত এই অঞ্চলটা আমরা জানি ভারতের কর্কট ক্রান্তি রেখা ঠিক এইরকম একটা জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, কল্পনা করে নিই এরকম জায়গার উপর দিয়ে একটা প্রবাহিত হয়েছে। তাই ক্রান্তীয় মণ্ডলে যখন সূর্য চিরকাল বছরের কিছুটা সময় নিরক্ষরেখায়, কিছুটা সময় মকরক্রান্তি রেখায়, মকরক্রান্তি রেখায় থাকার জন্য বছরের কিছুটা সময়ে সূর্য লম্বভাবে এখানে কিরণ দেয়। সূর্যের সেই লম্ব কিরণের জন্য এই অঞ্চলটা অত্যাধিক পরিমাণে উত্তপ্ত হয়ে যায়, তাই না? এবং সেই অঞ্চলের উষ্ণতা, অধিক তাপমাত্রা ও সাথে কি হচ্ছে, প্রচুর পরিমাণে বাষ্পীভবন। বাষ্পীভবন যখন হয় কোনো মাটিতে, খুব প্রচুর পরিমাণে বাষ্পীভবন হয়, তখন সেই মাটির থেকে যা কিছু জলীয় বাষ্প প্লাস সেই মাটিতে স্থিত যে জলটা সেটা বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। ফলে এখানে একটা শুষ্ক মৃত্তিকা তৈরি হয় এবং সেই মৃত্তিকায় প্রচুর আবহবিকার দেখা যায়। এই ধরনের যে অঞ্চলটা তৈরি হওয়ার জন্য এখানে এক মরুভূমির ধীরে ধীরে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করি, তাই তো? নেক্সট আর কি রয়েছে দেখো, পরবর্তী পয়েন্টে রয়েছে আমাদের বৃষ্টির ছেদ ও পশুচারণ। বৃষ্টির ছেদ কি জিনিস? বৃষ্টির ছেদ হচ্ছে অল্প স্বল্প যে বৃষ্টিটা হয় সেটাতে যদিও জায়গাটা একটু জল পেত, বৃষ্টির ছেদ মানে হচ্ছে আমাদের মৌসুমী বায়ু, ভেবে দেখো এমনটা তো নয় মৌসুমী বায়ু আমাদের 2-3 মাস থাকার কথা, কিন্তু সেই 3 মাস ধরে টানা 3 মাস ধরে কি মৌসুমী বায়ু বৃষ্টিপাত দেয় আমাদেরকে? দেয় না। মৌসুমী বায়ু বৃষ্টিপাত শুরু হলো, শুরু হওয়ার কিছুদিনের মধ্যে হঠাৎ করে আবার বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, আবার কিছুদিন বৃষ্টিপাত শুরু হয় আবার বন্ধ হয়ে যায়। এরকম বৃষ্টির ছেদগুলোর জন্য এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত খুব একটা আমরা দেখতে পাই না। এইগুলো হচ্ছে পয়েন্ট। এছাড়াও তোমাদের বইতে কিছু জিনিস দেওয়া রয়েছে, আরো অন্যান্য পয়েন্ট রয়েছে, আমি এখানে 3 নাম্বারের পার্সপেক্টিভের জন্য মাত্র 4টা পয়েন্ট নিয়ে এসেছি। পয়েন্টগুলো তোমরা একটু দেখবে, নিজে গুছিয়ে একটু লেখার চেষ্টা করবে, আর যা সমস্যা হবে কমেন্ট বক্সে একটু জানাবে প্রত্যেকে। পরবর্তী স্লাইড আমরা দেখে নেব। দেখো কি বলেছে, ভারতের অধিক পূর্ব বাহিনী নদীতে বদ্বীপ দেখা যায় না। ভারতের যে পূর্ব বাহিনী নদীগুলো রয়েছে সেই পূর্ব বাহিনী নদীগুলোতে বদ্বীপ দেখতে পাই না আমরা। ভারতের পূর্ব বাহিনী নদী বলতে কি, দেখো এখানে ভারতের ছবিটাতে আমি একটু বলি, কিছু নদী রয়েছে যে নদীগুলো ভারতে, যেমন গঙ্গা নদীর কথা আমি বলি, এদিক থেকে আসছে এই বরাবর এসে এইখানে পড়ছে। একইভাবে এদিক থেকে বহু নদী আছে যে নদীগুলো গিয়ে এখানে পড়ছে, এখানে গিয়ে পড়ছে, এখানে পড়ছে, এই জাতীয় বহু নদী এদিক সেদিক গিয়ে ভারতে এই সাইডে পড়ছে। কিন্তু পূর্ব বাহিনী নদী হচ্ছে এই যে বিন্ধ্যা পর্বত, সাতপুরা রেঞ্জ, এই এরিয়াগুলোর ওপর দিয়ে ভারতে কয়েকটা নদী, মেনলি ভাবে আমরা দুটো নদীর নাম পড়ি, একটা হচ্ছে নর্মদা, দুই হচ্ছে তাপি। তাহলে এই যে নর্মদা এবং তাপি এই দুটো নদী ভারতের পূর্ব বাহিনীর নদী না হয়ে এরা হয়ে গেছে পশ্চিম বাহিনী নদী। কি নদী? পশ্চিম বাহিনী নদী। এই পশ্চিম বাহিনী নদীগুলোতে আমরা সচরাচর বদ্বীপ গড়ে উঠতে দেখতে পাই না।
এবং পূর্ব বাহিনী যে নদীগুলো সেই নদীগুলোতে আমরা বদ্বীপের আধিক্য দেখতে পাই, বেশি পরিমাণে বদ্বীপ গড়ে উঠতে দেখি। তাহলে ভারতের এই যে পূর্ব বাহিনী নদীগুলোর মোহনায় বদ্বীপ যে গড়ে উঠেছে, এই বদ্বীপ গড়ে ওঠার কারণগুলো কি কি না দেখো। প্রথমত, একটা নদী যদি বদ্বীপ তৈরি করতে হয়, বদ্বীপ কি দিয়ে তৈরি হয়? বদ্বীপ তৈরি হয় পলি, বালি, মাটি এগুলো দিয়ে, তাই তো? তাহলে দেখো, সবার প্রথম অধিক সংখ্যক উপনদী। আচ্ছা, সরি, সবার প্রথম পয়েন্ট রয়েছে দীর্ঘ নদীপথ। কি রয়েছে? দীর্ঘ নদীপথ, অর্থাৎ নদীপথটা খুব বড়। ভাবো, একটা নদী যদি ক্ষয় করতে চায়, তাহলে সেই নদীটা একটু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হলো, সে যে পরিমাণে পলিবালি সঞ্চয় করবে নিজের মধ্যে, যে পরিমাণে ক্ষয় করে নিজের মধ্যে নেবে, তার মান কি বেশি হবে? কখনো হবে না। তাই জন্য যখন একটা নদীর গতিপথ খুব দীর্ঘ হয়, প্রচুর লম্বা নদীটা হয়, তখন সেই নদী অনেকটা অঞ্চল থেকে পলি, বালি, নুড়ি, কাঁকর, পাথর যাবতীয় জিনিস সবকিছুকে বয়ে নিয়ে চলে আসে, এবং তার সেই যে পলির পরিমাণটা বেশি হওয়ার জন্য সেই নদীর বদ্বীপ গড়ে তুলতে খুব সুবিধে হয়, তাই না? নেক্সট দেখো কি বলেছে, অধিক সংখ্যক উপনদী। কেউ একা কাজ করছে, সে একা কাজ করলে যতটা কাজ করতে পারবে, যদি 5 জন মিলে কাজ করে তাহলে কাজ অবভিয়াসলি বেশি হবে। সেই রকম ভাবে দেখো, কোন একটা নদী একা ক্ষয় করছে, সেই ক্ষয়ভূত পদার্থগুলোকে বয়ে নিয়ে গিয়ে বদ্বীপ গঠনের কাজে লাগাচ্ছে। এইবারে সে একা না করে যদি তার সঙ্গ সাথী, অর্থাৎ এখানে কি নদীর সঙ্গী বলতে উপনদীগুলো, তাহলে সেই উপনদীগুলোও যখন তাকে সাহায্য করবে, এবং সেই সমগ্র সব উপনদী, শাখা নদী, যাবতীয় শাখা নদী নয় সরি উপনদীগুলো, এই উপনদীগুলো যখন পলিবালি সঞ্চয় করবে, তখন এই পুরোটা এসে কি হবে, পশ্চিম বাহিনীর নদীগুলোতে এই জন্য কি হয়, পলির পরিমাণ বেড়ে যায়, এবং কি হয়, বদ্বীপ গঠনে সুবিধা দেখতে পাই আমরা, তাই না? নেক্সট দেখো, পরবর্তী কি রয়েছে, তৃতীয় পয়েন্টে নিম্ন প্রবাহের মৃদু ঢাল। নিম্ন প্রবাহের মৃদু ঢাল, দেখো একটা জায়গায় নদীটা ধীরে ধীরে বয়ে আসলো, স্টিপ স্লোপ রয়েছে, তাহলে এসে নদীটা যখন খুব জোরে, একটা নদী এখান থেকে বয়ে আসলো, একটা বদ্বীপ অঞ্চলের যদি আমি এখানে বলি, একটা নদী এখানে ধীরে ধীরে বয়ে আসলো, বয়ে এসে এখানে স্লোপটা যদি ঢালু হয়, ধরো এখান থেকে সমুদ্র শুরু হচ্ছে, এই সমুদ্র শুরুর যে অঞ্চলটা, এই অঞ্চলটা যদি ঢালু হয়, তাহলে এখানে সুন্দর করে এখানে পলি বালি সে ফেলতে পারবে এবং বদ্বীপ গড়ে তুলতে তার সুবিধা হবে। কিন্তু কোনো কারণে যদি এটা না হয়, এখানে এরকম স্মুথ স্লোপ না থেকে যদি একটা খাড়া ঢাল থাকে, তাহলে এই খাড়া ঢালে নদীটা আসবে সজোরে এখানে নিচে পড়ে যাবে, মানে জলপ্রপাতে যেমন আমরা দেখেছি নদীকে পড়ে যেতে, ঠিক সেই রকম ভাবে নদীর জল উপর থেকে নিচে পড়তে শুরু করবে, সেখানে কিন্তু কোনোভাবেই নদী পলি বালি জমা করতে পারবে না বা সক্ষম হয়ে উঠবে না। তাই জন্য নদীর প্রবাহ মৃদু ঢাল যদি হয়, তাহলে দুটো সুবিধা হয়। এক, এই যে মৃদু ঢাল এক করে কি, নদীর যে সঞ্চয়জাত পদার্থগুলো, মানে তার বহনজাত যে পদার্থগুলো যেগুলো সে ক্ষয় করে নিয়ে এসছে, সেই পদার্থগুলোকে খুব সুন্দরভাবে জমা করতে পারে। এক, আবার কি করে, এই যে ঢালটা যদি কম হয়, তাহলে দেখো অতি অল্প পদার্থ জমা করার সঙ্গে সঙ্গে জায়গাটা কিন্তু উঁচু হয়ে উঠবে, অর্থাৎ আরোহণ প্রক্রিয়ায় যে পদার্থগুলো লাগছে, সেই পদার্থগুলো খুব কম হলেও নদীটা সুন্দর করে একটা বদ্বীপ তৈরি করতে পারবে, আদারওয়াইজ পারবে না। পরের পয়েন্ট দেখো কি রয়েছে, অগভীর মহিষোপান। অগভীর মহিষোপান বলতে এই যে বললাম, সমুদ্র যেখানে শুরু হচ্ছে, সমুদ্রের সেই অঞ্চলটা, এই ধরো এই অঞ্চলটা, এই অঞ্চলটা যদি অগভীর হয়, যদি ধরো স্লোপটা এখানে এইরকম হতো এটার পরিবর্তে, তাহলে এই স্লোপের উপরে অল্প অল্প পলি বালি ফেললেই এই জায়গাটাকে ভরাট করা সম্ভব হতো। কিন্তু যদি ওটা না হয়, তাহলে এই স্লোপটা যদি বেশি ডিপ হয়, তাহলে এখানে অনেক পরিমাণে পলিবালি জমা করতে লাগবে, সেটা হয়তো নদী কোনো সময় নাও পেরে উঠতে পারে, তাহলে সেক্ষেত্রে কি বদ্বীপ গঠনের তার সুবিধা হবে? হবে না। তাই জন্য কি বলা হচ্ছে, এই যে মহিষোপান যে অঞ্চলটা, মহিষোপান অঞ্চল বলতে নদী সমুদ্রের সঙ্গে যে স্থানে গিয়ে মিশে যায় না, সেই স্থানটাকে আমরা মহিষোপান অঞ্চল বলি। তাহলে সেখানে কি করছে নদী, বেশি পরিমাণে যখন অগভীর মহিষোপান হচ্ছে, তখন এই কম গভীর মহিষোপানে অল্প অল্প করে সে পলি বালি ফেলে বদ্বীপ গঠনে তার সুবিধা হচ্ছে। তারপরে সমুদ্র স্রোত ও সমুদ্রের তরঙ্গের প্রভাব। ভেবে দেখো, সরি, তুমি কোনোদিনও সমুদ্রের পাড়ে বসেছো, সুন্দর করে আমরা সমুদ্রের পাড়ে যখন বসি ফেলি, বা যারা ঘুরতে গেছি দীঘা তারা দেখেছি, সুন্দর করে অনেকে ছোট 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 করে এমনি পাহাড়ের মতো একটা স্ট্রাকচার ভূমিরূপ তৈরি করে, বা তুমি বালি দিয়ে কিছু একটা বানালে, এবারে খুব জোরে একটা তরঙ্গের ধাক্কা এলো, মারলো, তরঙ্গের ধাক্কাটা তোমার সব কিছুকে ধুয়ে নিয়ে চলে গেল। তাহলে সেক্ষেত্রে কি তুমি যে স্ট্রাকচারটা তৈরি করতে যাচ্ছিলে, ওখানে তুমি যে ভূমিরূপটা ওখানে সুন্দর করে বানাচ্ছিলে, একটা জিনিস রূপ দিচ্ছিলে, ওটা কি তোমার ক্ষেত্রে সম্ভব হবে? হবে না। একইভাবে এই সমুদ্র স্রোত বা সমুদ্র তরঙ্গ, যখন একটা নদী এত দূর থেকে পলি বালি বয়ে এনে, এতটা রাস্তা বয়ে এনে ধীরে ধীরে অল্প অল্প করে সেখানে ফেলছে, আর খুব জোরে সমুদ্রের একটা আঘাত আসলো, তাহলে সেই সমুদ্রের আঘাত কি করবে, এই অল্প অল্প করে পড়ে থাকা পলি বালিগুলোকে ধুয়ে মুছে নিয়ে চলে যাবে। তাই জন্য যখন সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের প্রভাবটা কম হবে, তখন নদীর বদ্বীপ গঠনে খুব সুবিধা হবে। চাইলে তোমরা এগুলো স্ক্রিনশট করে রাখতে পারো, সুবিধা হবে তোমাদের অ্যান্সার গুলো পেয়ে যেতে। দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব।
পরবর্তী প্রশ্ন রয়েছে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কি দেওয়া রয়েছে দেখো। এক, নদী উপত্যকা বলতে কোন উপত্যকাটার কথা আমরা পড়েছিলাম এবং হিমবাহ উপত্যকা বলতে কোন উপত্যকাটা দেখো। ভেবে দেখো, একটা নদী, নদী উপত্যকাতে আই আকৃতির এবং ভি আকৃতির উপত্যকার কথা আমরা কিছুক্ষণ আগেই একটু জানলাম। কি দেখলাম, একটা নদী ধীরে 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 নিচের দিকে ক্ষয় করতে পারে, কেন? ওটা জলরাশি, তাই না? কিন্তু এই যে হিমবাহ, একটা বিশাল আকৃতির বরফের চাই, বরফের স্তূপ, সেই স্তূপকে যদি আমি ঠেলে নিয়ে যাই, মনে করো আর আমি বড় পাথর বা সেরকম কোনো কিছু একটা আয়তনের জিনিসকে জোরে করে ঠেলে ঠেলে নিয়ে গেলাম, তাহলে সেটাকে আমি ঠেলে নিয়ে গেলে কি হবে, তার যে নিচটা দেখতে গেলে ঠিক এইরকম একটা সারফেস উপত্যকা তৈরি হবে, এত বড় এরকম। কিন্তু যখন জল কোনো পার্টিকুলার একটা অঞ্চলের উপর দিয়ে যাবে, সে কিন্তু এইভাবে কেটে যাবে, যাবে কিনা? তার নিম্নক্ষয় হবে, পার্শ্বক্ষয় খুব কম হবে, নিম্নক্ষয়টা হবে। কিন্তু যখন একটা বড় হিমবাহ, একটা বিশাল বড় বরফের চাই, বরফের স্তূপ যখন গড়িয়ে গড়িয়ে ধীরে 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 নিচে নামবে, সে কিন্তু অনেকটা জায়গা নিয়ে যাবে, তাই না? তাই এই নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকার মধ্যে মেল পার্থক্যগুলো দেখো আকৃতিগত। কি বলেছে? নিম্নক্ষয় বেশি হয় বলে এই উপত্যকার আকৃতি আই বা ভি, আমরা একটু আগে পড়েছি এই জিনিসটা, দেখতে হয়। তলদেশ চওড়া ও দুদিকে মসৃণ খাড়া ঢালযুক্ত ইউ আকৃতি। দেখো, ইউ আকৃতির একটা উপত্যকা আমরা হিমবাহের ক্ষেত্রে দেখলাম, নদীর ক্ষেত্রে কিন্তু আমরা ইউ আকৃতির উপত্যকা দেখতে পাই না, আমরা পাই কি আই আকৃতি এবং ভি আকৃতির উপত্যকা। নেক্সট দেখো কি বলেছে, শুষ্ক মরু অঞ্চলে চির তুষার অঞ্চল ছাড়া, তাহলে কি শুষ্ক মরু অঞ্চল, যেখানে শুকনো মরু অঞ্চল, সেখানে কি নদী পাবো? আমরা পাবো না। একইভাবে তুষার অঞ্চল, তুষারাবৃত অঞ্চল, সেখানে জল বরফ হয়ে গেছে, তাহলে সেই অঞ্চলেও আমরা নদী পাবো না। তাহলে এই দুটো অঞ্চলে নদী প্রবাহিত হয় না। কিন্তু এই দুটো অঞ্চল বাদ দিয়ে পৃথিবীর প্রায় সর্বত্র, বলা হয় কি পৃথিবীর প্রায় 70% অঞ্চল বা 70% ভূমিরূপ গঠন করে নদী একলা, তাই না? তাহলে এই যে নদী উপত্যকার কথা যখন আমরা পড়বো, পৃথিবীর প্রায় সর্বত্রই এই নদী উপত্যকা আমরা লক্ষ্য করতে পারবো, শুধুমাত্র দুটো অঞ্চল ছাড়া। কিন্তু এই যে উচ্চ পার্বত্য অঞ্চল এবং তীরতুষার অঞ্চল, এই অঞ্চলগুলোই হিমবাহ উপত্যকা দেখা যায়, যেটা পৃথিবীর সর্বত্র আমি দেখতে পাবো না, তাই না? দেখো নেক্সট, পরের পয়েন্টে কি বলা রয়েছে। পরের পয়েন্টটা হলো গিয়ে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের দিক দিয়ে আমরা একটু আগে দেখলাম হিমবাহ উপত্যকা এবং নদী উপত্যকা দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কি। সাধারণত নদী উপত্যকার দীর্ঘ বেশি হয় এবং হিমবাহ উপত্যকার দীর্ঘ কম হয়। এখানে দীর্ঘ বলতে কোন জিনিস, লম্বা। ভাবো একটা নদী পার্বত্য অঞ্চল থেকে নেমে ধীরে 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 সমুদ্র অব্দি আসতে তার কত লম্বা দীর্ঘ উপত্যকার প্রয়োজন হয়, হয় কিনা? তাহলে এই যে নদীর ক্ষেত্রে যেটা আমি দেখতে পাই, এটা কি হিমবাহের ক্ষেত্রে দেখতে পাবো? একটা হিমবাহ এই পর্বতের মাথায় এরকম জায়গা থেকে আসে, ঠিক নদীর পাদদেশীয় এই অঞ্চলটাকে নামে, এখানে শেষ, তাহলে এইটুকু জায়গার মধ্যে একটা হিমবাহ উপত্যকা সীমিত হয়ে যায় পার্বত্য অঞ্চলে। চির তুষার অঞ্চলগুলোর ক্ষেত্রে একটু অন্যরকম, কিন্তু সেক্ষেত্রেও খুব কম, ঠিক আছে? কিন্তু নদীর ক্ষেত্রে আমরা যেটা দেখি, নদী অনেকটা অঞ্চলের উপর দিয়ে বয়ে যায় এবং অনেকটা অংশ নিয়ে বয়ে যায়, তাই জন্য নদী উপত্যকাটা কি হয়, দীর্ঘ বেশি হয় এবং হিমবাহ উপত্যকা দীর্ঘ কম হয়। দেখো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, এটা আমি তোমাদের জন্য একটা কাজ নিয়ে এসেছি। অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ি, তোমরা বালিয়াড়ি পড়েছো। বালিয়াড়ি কি না, বায়ুর ক্ষয়কার্যের দ্বারা যখন বালিগুলো উড়ে এসে সঞ্চিত হয়। কিভাবে সঞ্চিত হয়? কোনো ক্ষেত্রে দেখো আমরা ছবিটা দেখতে পাচ্ছি, কোনো ক্ষেত্রে লম্বালম্বি ভাবে বালিগুলো সঞ্চিত হয়েছে হয়েছে আবার কোনো ক্ষেত্রে দেখো এইভাবে অর্ধচন্দ্রাকৃত ভাবে বালিগুলো সঞ্চিত হয়েছে। তাহলে এই লম্বালম্বি ভাবে বালির সঞ্চয় এবং অর্ধচন্দ্রাকৃত ভাবে বালির সঞ্চয়, যেখানে লম্বালম্বি ভাবে বায়ু প্রবাহিত হয়েছে, বায়ুটা কি হয়েছে, এই দিক দিয়ে এই দিকে প্রবাহিত হয়েছে, এটা দিয়ে বায়ু প্রবাহিত হয়েছে, ফলে এইভাবে এইভাবে বালিগুলো জমতে শুরু করেছে। কিন্তু যখন বায়ুটা শুধুমাত্র একদিক দিয়ে প্রবাহিত হয়, তখন যে আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলছি, অর্ধচন্দ্রাকৃত ভূমিরূপ। এই ভূমিরূপটার নাম হচ্ছে বারখান এবং এটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তাহলে এটা বারখান বালিয়াড়ি, এটা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এর পার্থক্যটা আমি লিখিনি, আমি তোমাকে বিষয়টা বোঝালাম, তোমাদের কাজ থাকবে এই পার্থক্যটা নিজেরা লিখে নেওয়া, ঠিক আছে? যদি তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, পরের ক্লাসে কোনোটাই আমি এই পার্থক্যটা না হলে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। নেক্সট দেখো পরবর্তী স্লাইডে আমরা 5 নম্বরের প্রশ্নে চলে আসি। বিভাগ বিভাগ থেকে কি বলেছে, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বায়ু এবং জলধারা, আমরা আমাদের বইতে যখন প্রথম শুরু করি তখন আমরা যেগুলো দেখি, এক সবার প্রথম নদীর ক্ষয়কার্য, 2 হিমবাহের ক্ষয়কার্য, 3 বায়ুর ক্ষয়কার্য। নদী, হিমবাহ, বায়ু, এছাড়াও আমরা কিছুগুলো ক্ষয়কার্য দেখে থাকি। কি রকম? এক্ষেত্রে ভূমিরূপগুলোর পরিমাণ কম, তাই জন্য বইয়ে প্রথমে নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ভূমিরূপ দেওয়া থাকে, তারপরে দেওয়া থাকে কিছুগুলো। কিগুলো সেগুলো? এক হচ্ছে গিয়ে হিমবাহ জলধারার মিলিত কার্য, বায়ু জলধারার মিলিত কার্য। একইভাবে এখানে বায়ু ও জলধারার মিলিত কার্যের প্রভাবে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে, সেই ভূমিরূপগুলো লিখতে বলেছে। আমি লং
নোটটা তোমাকে দিইনি, তোমাকে জাস্ট এই যে নামগুলো দিয়েছি এই নামগুলো আমি ডিসকাস করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে, তোমরা নিজে নোটগুলো তৈরি করার চেষ্টা করবে একটু। দেখো সবার প্রথম ভূমিরূপটার নাম কি? ওয়াদি। কি নাম? ওয়াদি। ওয়াদি কোনটা? ওয়াদি হচ্ছে গিয়ে দেখো, ধরো বাড়িতে কনস্ট্রাকশন কাজের জন্য অনেকের বাড়িতে এখানে ওখানে বা রাস্তায় কোনো জায়গায় বালি পড়ে আছে, থাকে বালি পড়ে। আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, ওই বালিগুলোতে এক মগ বা এক বালতি, ছোট বালতিতে জল নিয়ে যাবে, জলটা নিয়ে গিয়ে ঢেলে দিলে, ঢেলে দেওয়া মাত্র কি দেখা যায়, হঠাৎ করে জলটা একটু বয়ে যায়, একটু পরে ওই জলটা আবার বালিটা টেনে নেয়, শুকে যায়। কিন্তু ওই অঞ্চলে আমরা দেখতে পাবো একটা শুকনো নদী খাত, দেখতে পাই না একটা শুকনো নদী খাত? এই শুকনো নদী খাতটা, এই যে এই অঞ্চলটা দেখো, এই অঞ্চলটা, এই যে শুকনো নদী খাতটা তৈরি হয়, এই শুকনো নদী খাতটাকে আমরা কি নামে জানি? ওয়াদি বলি। কি বলি? ওয়াদি। কোথায়? মরু অঞ্চলে। মরু অঞ্চলে, মরুভূমির ওপরে, সেখানে তো এত নদী খাত বড় সড়ো করে নেই। কি হয়, হঠাৎ করে কোনোদিন একটু বৃষ্টি হয়ে গেল, সেই বৃষ্টির জলটা ঠিক ওই যে বালির উপরে ঢালা জলটার মতো, সেই বৃষ্টির জলটা হঠাৎ করে বয়ে চলে গেল, কোনো একটা জায়গার উপর দিয়ে বয়ে চলে গেল এবং একটা খাত তৈরি করলো, সেই খাতটা খাত হিসেবে পড়ে থেকে গেল, পরবর্তী দিনে জল নেই, খাত হিসেবে পড়ে থেকে গেছে, এটাকে আমরা কি বলছি? ওয়াদি। নেক্সট বলা হচ্ছে প্রেডিম্যান্ট। প্রেডিম্যান্ট কোনটা? দেখো প্রেডিম্যান্ট বলা হচ্ছে এই যে নদী খাত, এই যে অঞ্চলটাকে দেখতে পাচ্ছি আমরা, শুষ্ক নদী খাত, এই শুষ্ক, আমি সবগুলো একসাথে বলছি, হ্যাঁ, এই শুষ্ক নদী খাতের মাঝে যেটুকু অঞ্চলে জল অবস্থান করছে, এই জায়গাটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে প্লায়া। এটার নাম কি? প্লায়া। ওয়াদি কোনটা? পুরো নদী খাতটা, সেই খাদের যে পার্টিকুলার অংশে জলটা থেকে যাচ্ছে, একটু আধটু জল জমা হয়ে থেকে যাচ্ছে, তাকে আমরা বলছি প্লায়া। এবং এই যে দূরের যে উচ্চভূমি অঞ্চলটা, এই দূরের যে অঞ্চলটা সামান্য উঁচু, ঢেউ খেলানো যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা কি বলছি? প্রেডিম্যান্ট বলছি। এই অঞ্চলটাকে প্রেডিম্যান্ট বলছি। এবারে দেখো এই অঞ্চল দুটোর মাঝে একটা জায়গা অবস্থান করছে, তাই না? এই যে অঞ্চলটা দেখো, এইটা, এই অংশটা সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট পলি এবং একটু দানাদার কণা দ্বারা গঠিত, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা কি বলি? এটাকে বলি বাজাদা। কি বলি? বাজাদা। তাহলে কি কি বললাম? এক, এখানকার যে নদী খাতটা, শুকনো নদী খাতটা, তার নাম হচ্ছে ওয়াদি, এবং শুকনো নদী খাতের যে মাঝে যেখানে জল জমে একটু আধটু অঞ্চল রয়ে যাচ্ছে, তার নাম আমরা দিলাম প্লায়া। প্লায়ার পরে কি বললাম? প্লায়ার পরে হচ্ছে দূরের যে অঞ্চলটা, উঁচু 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 ঢেউ খেলানোর যে অঞ্চলটা, তার নাম আমরা দিলাম প্রেডিমেন্ট। এবং কি, প্রেডিমেন্টের পরে যেটা হচ্ছে বাজাদা, সেটা হচ্ছে এই যে প্রেডিমেন্ট এবং ওয়াদি, এই দুটোর যে মাঝের অঞ্চল, এই যে অঞ্চলটা, তাই না? এই অঞ্চলটার নাম আমরা কি বলছি? এই অঞ্চলটার নাম আমরা বলছি বাজাদা। মনে থাকবে? নেক্সট দেখো পরের প্রশ্ন, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন গঙ্গা, পদ্মা, মেঘনা বদ্বীপের সক্রিয় অংশকে কিভাবে প্রভাবিত করেছে? দেখো আমরা জানি বর্তমান যুগে দিনের পর দিন বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট, এই সমস্ত কাজের জন্য কি পরিমাণে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন হচ্ছে। আর সেই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাব প্রকৃতি, পরিবেশ, মানুষ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র সব কিছুর ওপরে, সমুদ্রের জল থেকে শুরু করে বরফের, হিমবাহের যে বরফ, সেই বরফ, এবং কি মেরু অঞ্চল, দুটো যে পোল রয়েছে, সেই পোলার রিজিয়নের বরফ, সব কিছুর ওপরে এফেক্ট করেছে, ফেলছে। একইভাবে গঙ্গা, পদ্মা, মেঘনা, এই যে তিনটে নদী যেখানে বদ্বীপ তৈরি করছে, এই বদ্বীপ তৈরির যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে কি প্রভাব ফেলছে? সবার প্রথম কি হচ্ছে দেখো, সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তন কি করছে? সমুদ্রের জলটাকে, উষ্ণতাটাকে বাড়িয়ে দিচ্ছে। এই জলের উষ্ণতাটা বাড়লে ক্ষতি কি কি হচ্ছে? এই বৃদ্ধিমান জলের যে উষ্ণতা, জানো এই যে তোমার অতি চরম ঘূর্ণিঝড় পয়েন্টটা রয়েছে না, আমরা জানি বঙ্গোপসাগরের আগের যা টেম্পারেচার ছিল, সেই টেম্পারেচারের থেকে বঙ্গোপসাগরের বর্তমান টেম্পারেচার 0.5 ডিগ্রি বেড়ে গেছে। অনেকে হয়তো ভাববে যে স্যার এইটুকু টেম্পারেচার বাড়লে হবে কি, তাই না? কিন্তু বলে রাখি, এই সামান্য বৃদ্ধি করা টেম্পারেচারটা ভেবে দেখো, আমাদের দাদু বা ঠাকুমা, ওনাদের যে মুখে আমরা শুনেছি, বা তোমরা কেউ কেউ জেঠু কাকুদের মুখেও শুনে থাকবে, ওনাদের ছোটবেলায় বা দাদু দিদাদের সময়ে, ওরা যখন আমাদের বয়সে ছিল, সেই সময় এত পরিমাণ ঘূর্ণিঝড় হতো না। কিন্তু ভেবে দেখো, আমাদের এখনকার সময় অন্তত প্রতি বছর অন্তত একটা, মিনিমাম একটা ঘূর্ণিঝড় কিন্তু আমরা দেখতেই পাই, তাই না? তাহলে এই যে বেশি পরিমাণে যে ঘূর্ণিঝড়টা হচ্ছে, কেন হচ্ছে? কারণ কি? আমরা জানি ঘূর্ণিঝড়ের জন্য যে জিনিসটা দায়ী, সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ উত্তপ্ত হলে জল বাষ্প হয়ে উপর দিকে উঠে। শুধু জল নয়, এখানকার যে উষ্ণ বায়ু উপর দিকে উঠলো, এবং সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য আশেপাশের শীতল বাতাস খুব জোরে এখানে ছুটে আসে, এবং এই অঞ্চলটাতে কি করে? একটা ঘূর্ণনের সৃষ্টি করে। এই যে ঘূর্ণনটা, এই ঘূর্ণনটা দিনের পর দিন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের জন্ম দিচ্ছে, তাই না? তাহলে এই যে ঘূর্ণিঝড়ের জন্ম দিচ্ছে, এই ঘূর্ণিঝড়টা মানুষের জন্য, প্রকৃতির জন্য, জীববৈচিত্র্যের জন্য
এমনকি আমাদের এই গঙ্গা, পদ্মা, মেঘনা নদীর বদ্বীপ তৈরির জন্য এফেক্ট ফেলছে, তাই না? উতাল সমুদ্র, কখনো একটু আগে আমরা দেখলাম যে নদীতে বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো, সেখানে আমরা দেখলাম যে নদী জল যেখানে গিয়ে মোহনাতে মিশছে, সেই এরিয়াতে যে বদ্বীপ গড়িয়ে উঠছে, সেই বদ্বীপের অঞ্চলটাতে যদি বেশি পরিমাণে দিনের পর দিন জলের ঝাপটা, সমুদ্র উতাল হয়ে থাকে, তাহলে সেই উতাল সমুদ্র বদ্বীপ গড়ে উঠতে দেয় না, তাই না? কিন্তু এখানে যখন সেই সমুদ্র শান্ত থাকবে, সে কিন্তু বদ্বীপ গড়ে ওঠার জন্য সাহায্য করবে। দেখো কি বলছে তাহলে, এই যে চরম ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় বদ্বীপ গড়ে ওঠার পক্ষে আদর্শ নয়। একইভাবে সমুদ্র জলের যে উষ্ণতা বাড়ছে, এও বদ্বীপ গড়ে ওঠার জন্য আদর্শ নয়। আদর্শ কি? আদর্শ নয়। তাহলে এই যে গঙ্গা, পদ্মা এবং মেঘনা নদীর বদ্বীপ অঞ্চলটা, সেই বদ্বীপ অঞ্চলের উপরে এরা দুজনেই একটা সক্রিয় ভূমিকা পালন করছে না তাকে ক্ষতি করার। তারপরে দেখো জলতলের উচ্চতা বৃদ্ধি। এবার দেখো, ধরো একটা অঞ্চলে একটা ছোট্ট বদ্বীপ সদ্য তৈরি হতে শুরু হয়েছে। সমুদ্রের জল এই অবধি ছিল, এই অবধি সমুদ্রের জল ছিল। এই অঞ্চলের একটু উঁচু জায়গাটাতে এখানে বদ্বীপটা তৈরি হচ্ছে। এই বদ্বীপটা, এই যে এই সামান্য অঞ্চলটা দেখো, এই সামান্য অঞ্চলটা, এটা একটু উঠে রয়েছিল। বাকি অঞ্চলটা সমুদ্র, এদিকেও জল আছে, এদিকেও জল আছে। সমুদ্রের জলতল বেড়ে গেল। বেড়ে গেলে এই যে মাথাচড়া দিয়ে উঠেছিল সদ্য যে বদ্বীপটা, ও কি থাকবে? থাকবে না, তাই না? তাহলে এই যে সমুদ্রের জলতলের উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিমান সমুদ্র জলের উচ্চতাটা কি করবে? ধীরে ধীরে বদ্বীপ গঠনের প্রক্রিয়াকে নষ্ট করে দেবে, তাই না? নেক্সট দেখো, জীব বৈচিত্র্যের বিনাশ। এই যে বদ্বীপ অঞ্চলগুলো যে জীব বৈচিত্র্যগুলো বসবাস করছে, যেমন আমরা যদি বলি গঙ্গার এই বদ্বীপ অঞ্চলের রয়্যাল বেঙ্গল টাইগার, বেশ কিছু শ্রেণীর কুমির, এছাড়াও অন্যান্য বহু পশু পাখি, গাছ, অথচ আমাদের যে ম্যানগ্রোভ অরণ্য, সেই ম্যানগ্রোভ অরণ্যকেও বিশ্ব জলবায়ু পরিবর্তন এফেক্ট করছে। এই জলবায়ু পরিবর্তনের জন্য এখানকার যে জীব বৈচিত্র্য, ম্যানগ্রোভ উদ্ভিদ, রয়্যাল বেঙ্গল টাইগার, এছাড়াও অন্যান্য যে জীব প্রজাতিগুলো, তারা প্রত্যেকে দিনের পর দিন মারা যাচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে। পরে লবণতা বৃদ্ধি। সমুদ্র জলের লবণতা যখনই বেড়ে যাবে, সেই লবণযুক্ত জলটা ওই যে অঞ্চলের, এমনিতে দেখছিলাম আমরা লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদের সার্ভাইভ করার জন্য বেশ কিছু তাদের মধ্যে অভিযোজনগত বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি যেমন, কিন্তু ওর লবণতাটা যদি আরও বেড়ে যায়, সেই লবণতাটা এই ম্যানগ্রোভ উদ্ভিদগুলোর ক্ষেত্রে এফেক্ট ফেলবে, হ্যাঁ কিনা? তাহলে এই পয়েন্টগুলো তোমরা একটু নিজের মতন করে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? পরবর্তী স্লাইড দেখবো। লাস্ট স্লাইড, তোমাদের লাস্ট প্রশ্ন কি বলেছে? ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব। ভারতের ক্ষেত্রে একমাত্র বায়ু যেটা মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু ভারতের বৃষ্টিপাত থেকে শুরু করে, ভারতের কৃষিকাজ থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে সব কিছুকে ধরে রেখেছে, তাই না? দেখো, এই যে মৌসুমী বায়ু, ভারতের মৌসুমী বায়ুটা ভারতের জলবায়ুটাকে কিভাবে প্রভাবিত করে, কিভাবে তাকে চালায়, তার প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে আমরা দেখে নেব। সবার প্রথম বলেছে ঋতু পরিবর্তন ও ঋতুচক্রের নিয়ম। ঋতুর পরিবর্তন। কোনো বছর গ্রীষ্মকাল এসেছে, গ্রীষ্মের দাবদাহ গরম, বর্ষা যদি না আসে, অর্থাৎ মৌসুমী বায়ু যদি না আসে, তাহলে ওই গ্রীষ্মের কি পরিবর্তন ঘটবে? তাহলে আমরা যে গ্রীষ্মকালের গ্রীষ্ম ঋতুর পরে যে বর্ষা ঋতু, সেই ঋতু কি আসবে? আসবে না, তাই না? তাহলে এই ঋতু যখন আসে, তাহলে কে সাহায্য করে? এই মৌসুমী বায়ু সাহায্য করে। ঋতুচক্র, মৌসুমী বায়ু আসলো, বর্ষাকাল আসলো, বর্ষাকালের পরে মৌসুমী বায়ু মাঝখানটায় বর্ষাকাল আসার পরে কিছুদিন পরে বৃষ্টিটা একটু কমে যায়, যেটাকে আমরা শরৎকাল বলছি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত চলে গেল। এরপরে শীত। মৌসুমী বায়ু যখন রিটার্ন করছে, ঘুরে যাচ্ছে, তখন শুষ্ক আবহাওয়ার জন্য আমাদের এখানে শীতকালের সূচনা হয়, ধীরে ধীরে শীত লাগে, শুষ্ক আবহাওয়া। সেই শুষ্ক আবহাওয়া কার দান? মৌসুমী বায়ুর জন্য। কারণ কি, মৌসুমী বায়ু যখন ভারতে প্রবেশ করে, তখন যেমন সেই জলীয় বাষ্প নিয়ে আসে, তেমনি মৌসুমী বায়ু যখন ভারত থেকে বেরিয়ে যায়, তখন সেই জলীয় বাষ্প নিয়ে যায়। অর্থাৎ তখন ভারতে আমরা শুষ্ক আবহাওয়াটা দেখতে পাই। তাহলে এটা একটা গেল। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, বৃষ্টিপাতের অসম বন্টন। মৌসুমী বায়ু নিয়ন্ত্রিত ভারতের এই বৃষ্টিপাত আমরা অসমভাবে বন্টিত হতে দেখি। অসম বন্টন বলতে কি বলতে চাইছি আমি? ভাবো, ভারতের এই যে অঞ্চলটা, এই অঞ্চলের এদিকে আমরা থর মরুভূমির অবস্থান পেলাম, পেলাম না? তাহলে এই যে থর মরুভূমি অঞ্চল, থর মরুভূমি অঞ্চল কি প্রচুর জোরে বৃষ্টিপাত হয়? হয় না। তাহলে মৌসুমী বায়ু ভারতে আসলো মানে ভারতের যাবতীয় টোটাল ভারতবর্ষটাতে প্রচুর পরিমাণে খুব সুন্দরভাবে বৃষ্টিপাত কি হয়? কোনো বছরই হয় না। হয় কি? হয় না। তাহলে দেখো, এই যে মৌসুমী বায়ুর অসম বন্টন কিরকম? এখানে আমাদের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল রয়েছে, তাই না? এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পশ্চিম ঢালে মৌসুমী বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটালো। একইভাবে এদিকের ঢালে আর বৃষ্টিপাত ঘটায় না। এই অঞ্চলগুলো তুলনামূলক শুষ্ক হয়ে যায়। আবার এখানে গিয়ে ভারতের এখানে মৌসিনরাম অবস্থান, মৌসিনরামে প্রচুর বৃষ্টিপাত হয়, ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। সেখানেই আবার ভারতের এই প্রান্তে যখন আমরা চলে আসব, সেই প্রান্তে থর মরুভূমি। তাহলে ভাবো, ভারতের এক প্রান্তে পৃথিবীর
একটি অন্যতম স্থান এবং ভারতের প্রধান বৃষ্টিবহুল স্থান, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ধরে রাখো 400 সেমির কাছাকাছি। কিন্তু একইভাবে এই দিকে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের পাশাপাশি বা তার কম। তাহলে সমানভাবে পুরো ভারতকে মৌসুমী বৃষ্টিপাতের বন্টন দিতে কি পেরেছে মৌসুমী বায়ু? পারেনি, তাই না? মৌসুমীর বৃষ্টিপাতের বন্টন, এই যে কি বলেছে, বৃষ্টিপাতের অসম বন্টন। এই অসম বন্টন দেখা যায় কিসের জন্য? মৌসুমী বায়ুর জন্য ভারতের অসম বৃষ্টিপাতের বন্টন আমরা লক্ষ্য করি। নেক্সট পয়েন্টে দেখো কি রয়েছে, তাপমাত্রার হ্রাস। তাপমাত্রা হ্রাস অর্থাৎ তাপমাত্রার যে কমে যাচ্ছে। দেখো আমি একটু আগেই তোমাদেরকে একটা কথা বললাম, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ। গ্রীষ্মের পরে কে আসে বলো? মৌসুমী বায়ু আসে। তাহলে গ্রীষ্মের পরে যখন মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করছে, সে এই গ্রীষ্মের দাবদাহ থেকে আমাদেরকে পরিতৃপ্তি, পরিত্রাণ দেয় কিনা বলো? স্বস্তি দেয় কিনা বলো? দেয়, তাই না? তাহলে এই যে তাপমাত্রাটা, গ্রীষ্মের যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটাকে আমাদের এই মৌসুমী বায়ু কি করে? অনেকাংশেই কন্ট্রোল করে থাকে, অনেকাংশেই কমিয়ে দিয়ে থাকে। তাহলে তাপমাত্রা হ্রাসের জন্য মৌসুমী বায়ু একটা বড় ফ্যাক্টর। নেক্সট দেখো, অনিশ্চয়তা, খরা এবং বন্যা পরিস্থিতি। অনিশ্চয়তা কি জিনিস? অনিশ্চয়তা অর্থাৎ নিশ্চিত নেই। অর্থাৎ আচ্ছা আমাকে বলো, ধরো কথায় বললাম বর্ষাকাল, আষাঢ় মাস। আষাঢ় মাসের পয়লা আষাঢ় হলো মানে বৃষ্টিপাত শুরু হবে? কখনোই হয় না। হয় কি? হয় না। তাহলে এমন কি কোনো পার্টিকুলার ডেট রয়েছে যে এই ডেটে মৌসুমী বায়ু আসবে, এই ডেটেই আসবে, পিছাবেও না, এগোবেও না, এরকম হয় না, তাই না? তাহলে কোনো কোনো বছর ভারতের চাষিরা মৌসুমী বায়ুর জন্য অধীর অপেক্ষায় বসে 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 তাদের ফসল নষ্ট হয়ে যায়। আবার কোনো কোনো বছর চাষি তৈরি হয়নি চাষের জন্য, মৌসুমী বায়ু এসে গেছে, সেক্ষেত্রেও চাষের ক্ষতি হয়। তাহলে এই যে অনিশ্চয়তা, এটা ভারতের ক্ষেত্রে একটা বিশাল বড় সমস্যার কারণ। আবার কি খরা এবং বন্যা, দেখো কোনো বছর মৌসুমী বায়ু আগে এসে গেছে, সারা কিছুদিন যতদিন পর্যন্ত রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়েছে। তাহলে আগে এসে গিয়ে যখন প্রচুর বৃষ্টিপাত ঘটায় তখন কিসের সৃষ্টি হয়? বন্যার সৃষ্টি হয়। আমরা দেখি প্রতি বছরেই ভারতের ক্ষেত্রে কোনো বছর আসামে বন্যা, কোনো বছর কেরলে বন্যা, কোনো বছর অন্য কোথাও বন্যা, তাই না? তাহলে এই যে বন্যার যে পরিস্থিতিটা তৈরি হয়, এই পরিস্থিতিটা কার জন্য? এই মৌসুমী বায়ুর জন্য। কেন? যে বছর মৌসুমী বায়ু বেশি পরিমাণে বায়ু অর্থাৎ আমাদের যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু নিয়ে চলে আসে, সে বছর প্রচুর জোরে বৃষ্টিপাত শুরু হয়। আবার যে বছর বৃষ্টিপাতের জন্য পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প মৌসুমী বায়ুর কাছে থাকে না, সেই বছর মৌসুমী বায়ুর বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়, তখন তৈরি হয় খরা। এছাড়াও এই মৌসুমী বায়ুকে অনেক ক্ষেত্রে কন্ট্রোল করে থাকে এল নিনো বা লা নিনোর পরিস্থিতি, সেটা নিয়ে কোনোদিনও অন্য কোনো দিন আলোচনা করা যাবে। নেক্সট দেখো কি বলেছে, কৃষি ক্ষেত্রের ওপর প্রভাব। আমি একটু আগেই চাষির কথা বললাম, কৃষকের কথা বললাম, তাই না? তাহলে আমাদের এই যে কৃষক, আমাদের এই চাষি কার উপর ভরসা করে দাঁড়িয়ে রয়েছে? আজও ভারতের 60% 70% পরিমাণ চাষি, যারা এখন মিনির সুবিধা রয়েছে, এখন আমরা বিভিন্নভাবে জলসেচের ব্যবস্থা রয়েছে, তা সত্ত্বেও বহু গরিব চাষি রয়েছে যারা আজও আমাদের এই মৌসুমী বায়ুর উপর ভরসা করেই চাষ করেন, তাই না? তাই এই যে চাষি, এই কৃষি ক্ষেত্র, ভারতের এই কৃষি ক্ষেত্র আর এই চাষের উপরে মৌসুমী বায়ুর একটা বিশাল বড় জায়গা রয়েছে, যে জায়গাটা মৌসুমী বায়ু নিয়ে থাকে। তাহলে মৌসুমী বায়ু ভারতের কৃষি ক্ষেত্রকে প্রভাবিত করে। এবারে দেখো, একজন কৃষক চাষ করেন, কিসের জন্য চাষ করেন? স্বাভাবিকভাবে কিছু অর্থ উপার্জনের জন্য। আবার কি এই যে কৃষকের যে চাষের থেকে উঠে আসা অর্থটা, এই অর্থটাকে শুধুমাত্র কৃষক লাভ করে? না, কৃষক লাভ করে, সরকার লাভ করে। সরকার বাইরের দেশে কৃষি যে বিভিন্ন আমাদের উপাদান সেগুলোকে এক্সপোর্ট করে, তাই না? তা সেই সবকিছুটা ভারতের একটা অর্থনীতির বিশাল বড় অংশ দাঁড়িয়ে আছে কার উপরে? কৃষির উপরে। আর এই কৃষি দাঁড়িয়ে আছে কার উপরে? মৌসুমী বায়ুর উপরে, তাই না? তাহলে মৌসুমী বায়ুর উপরে কৃষি দাঁড়িয়ে আছে এবং কৃষির উপরে ভারতের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাহলে ভারতের আর্থিক পরিস্থিতির উপরে, ভারতের অর্থনীতির উপরেও মৌসুমী বায়ুর একটা বড় প্রভাব আমরা দেখলাম। এখানে আমাদের ফার্স্ট মডেল কোশ্চেনটা শেষ হলো। তোমাদের জন্য কাজ থাকলো, তোমরা একটু ভালো করে এই লং কোশ্চেনগুলো, বিশেষ করে উত্তরগুলো খাতায় সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করবে এবং একটু মন দিয়ে প্রথম থেকেই পড়াশোনাটা শুরু করে দাও। কারণ একটা কথা কখনো ভুলে গেলে হবে না, জীবনের প্রথম বোর্ড এক্সাম তোমাদের, তাই না? আর এই বোর্ড এক্সামে যে নাম্বারটা তুমি পাবে, সেই রেজাল্টটা তোমাকে চিরকাল নিয়ে যেতে হবে সঙ্গে। যে রেজাল্টের বেসিসে বিভিন্ন চাকরি তোমাদের জন্য অপেক্ষা করবে, যে রেজাল্টটা দেখে তোমাদের পরিবারের লোক গর্বিত অনুভব করবে, তাই না? তাহলে প্রত্যেকে একটু মন দিয়ে পড়াশোনা শুরু করো। ধীরে ধীরে একের পর এক মডেল কোশ্চেন সেটগুলো আমরা এখানে রিভাইজ করব এবং সেই মডেল কোশ্চেন সেটগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। আচ্ছা, আজকের জন্য তাহলে টাটা, আসছি।